আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। স্যার আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। মর্তুজা মর্তুজা শুনছি। কালকে নাকি তোমার কি একটা বার্গার খাওয়ার কথা ছিল, আমার তো ছবি পাঠাইলো না, একটা ছবি পাঠাই দিও। আচ্ছা, আমরা আলোচনা শুরু করি। তোমাদের পরীক্ষা কোন সিস্টেমে হবে একটা ওয়েবসাইটে জানানো হবে ফাইনালি। তবে এখন পর্যন্ত যেটা ঠিক হয়েছে যে কিছু কুইজ থাকবে। কুইজ মানে যেখানে উত্তর থাকবে না, এবং কিছু এমসিকিউ। এমসিকিউ এর নিয়ম অনুযায়ী 4টা অপশন থাকবে, কিন্তু সেট হবে। এই হচ্ছে ব্যাপার। স্যার ওয়েবসাইট বলতে কি স্যার রিপোর্ট টু প্রিন্সিপাল নাকি স্যার ডিআরএমসি যে ওয়েবসাইট আছে ওখানে স্যার? দুই জায়গাতেই। ওকে স্যার। আমরা এখন আলোচনা করতেছি অংশীদারি ব্যবসায়ের হিসাব। এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কয়েকজন অংশীদার চুক্তিবদ্ধ হয়ে আইনসম্মত কারবার পরিচালনা করে নিজেদের মধ্যে মুনাফা বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে, মানে
তার মানে চুক্তির সময়ই ওরা সবাই ঠিক করে নেয় যে কত টাকা কে দিবে প্রতিষ্ঠানে, তাই না? আইনসম্মত ব্যবসা পরিচালনা করা লাগবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তার মানে মুনাফা অর্জন মানে সেখানে অনুপাত থাকতে হবে যে কে কি পরিমাণে লাভের অংশ পাবে। যদি মুনাফা বন্টন অনুপাত না থাকে তাহলে তারা কিভাবে পায়? সমানভাবে লাভের অংশ পায়। যদি কোথাও মুনাফা বন্টন অনুপাত না থাকে তাহলে সমানভাবে লাভের অংশ পাবে। যেহেতু তোমাদের প্রিটেস্ট শেষ হয়নি, এই জন্য আমরা এই চ্যাপ্টার গুলো আবার রিভিশন দিচ্ছি। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্ন দেখা যাচ্ছে ফুয়াদ? হ্যালো ফুয়াদ, প্রশ্ন দেখতে পাচ্ছ? সিয়াম, জমালদ্বীপ, সিয়াম প্রশ্ন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি তো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখানে তিনজন অংশীদার, সবুজ, শিশির, শাকিল, শ্রাবণ হাউসের তিনজন সমান অংশীদার, মানে তারা সমান অংশীদার মানে মুনাফা সমানভাবে ভাগ করে নেবে। 19 সালের 1 জানুয়ারি তারিখে প্রত্যেকের মূলধন ছিল 80,000। প্রত্যেকে 80,000 টাকা করে মূলধন প্রদান করে। শিশির ব্যবসায় দায়িত্ব পালন করায় প্রতি মাসে 3,000 টাকা বেতন পাবে। বেতন যদি ডেবিট করা না হয়ে থাকে তাহলে লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে। তাহলে প্রতি মাসে 3,000 মানে বাৎসরিক বেতন হবে তার 36,000 টাকা। এই বেতন যদি সে উত্তোলন করে তাহলে মূলধন হিসাবে আসবে না, আর উত্তোলন না করে থাকলে মূলধন হিসাবে আসবে। এখানে যেহেতু কোনো কিছুই উল্লেখ নাই, তার মানে সে বেতন উত্তোলন করেনি, তাহলে মূলধন হিসাবে যাবে। আর বেতন ডেবিট করার পর এরকম কথা উল্লেখ নাই, এই জন্য আবন্টন হিসাবে আসবে। চুক্তি মোতাবেক মূলধনের উপর 10% সুদ ধার্য করতে হবে। 10% সুদ মানে 80,000 টাকা যেটা আছে, এই 80,000-এর 10% হারে সুদ ধার্য করলে সুদ হবে প্রতিষ্ঠানের খরচ, কারণ প্রতিষ্ঠান থেকে দিবে। প্রতিষ্ঠানের খরচ হবে প্রত্যেকের নামে 8,000 টাকা করে। তাহলে তিনজনের জন্য মূলধনের সুদ খরচ হবে 24,000। তাছাড়া নগদ অর্থের প্রয়োজনে শিশির 1/7/19 তারিখে 10% হারে আর সুদে 20,000 টাকা ঋণ প্রদান করে। তাহলে ঋণের উপরে সুদ হবে কত দিনের? একসাথে ঋণ দিল, একসাথে ঋণ দেওয়ার কারণে সুদ হবে কত দিনের? একসাথে ঋণ দেওয়ার কারণে সুদ হবে 6 মাসের। এখানে পার্সেন্টেজ উল্লেখ আছে, তাহলে কত পার্সেন্ট ঋণ হবে? পার্সেন্টেজ যেহেতু উল্লেখ আছে, 10% সুদ বের করবা। 20,000-এর 10% হবে 2,000। 2,000 টাকা। 6 মাসের হবে 1,000 টাকা। 1,000 টাকা শিশিরকে দিবে, তাহলে প্রতিষ্ঠানে ব্যয়, এই জন্য এটা আবন্টনের ডেবিটে আসবে, ঋণের সুদ। আর যেটাই আবন্টনের ডেবিটে আসবে সেই ডাটাই আবার মূলধন হিসাবে ক্রেডিটে যাবে, অপোজিট দিকে যায়। আবন্টনের ডেবিটে যেটা আসবে সেটাই মূলধন হিসাবে ক্রেডিটে যাবে। সবুজ 40,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন।
অতিরিক্ত মূলধন আনয়ন করার কারণে সবুজ আরো সুদ পাবে 40,000-এর উপর। সুদের হার বলা আছে 10%। 40,000-এর 10% নির্ণয় করলে হবে 4,000, 6 মাসের হবে 2,000 টাকা। তাহলে সবুজের টোটাল মূলধনের সুদ হয়ে যাবে, প্রথম যে 80,000 দিছে তার উপরে 10% 8,000, আর পরে যে 2,000 দিছে তার উপরে 10% হারে 6 মাসের হবে 2,000 টাকা, দিয়ে তার টোটাল মূলধনের সুদ হবে 10,000। নেট লাভ বলা হচ্ছে 1,20,000 টাকা। এখানে ডেবিট করা হয়েছে বেতন, এমন কোনো কথা বলা নাই, তাহলে বেতন আবন্টন হিসেবে আসবে। ভয়ে বলা আছে শিশিরের ঋণের সুদ বাবদ মোট কত টাকা পাবে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। 20,000 টাকা ঋণের 10% হারে 6 মাসের সুদ। 20,000 টাকা ঋণের 10% নির্ণয় করলে হবে 2,000, 6 মাসের হবে 1,000 টাকা। এটা লিখে দেখাতে হবে, লিখে দেখাবা যে 6 মাসের যা হয় এটা লিখে দেখাতে হবে, যেভাবে নির্ণয় করবা সেভাবে দেখাতে হবে। কিভাবে নির্ণয় করবা? 20,000-এর 10% মানে 20,000 গুণ 10 ভাগ 100, এটা করলে হচ্ছে 12 মাসের। এখান থেকে 6 মাসের যদি বের করো, আবার ভাগ 12 গুণ 6, এভাবে 6 মাসের হয়ে যাবে কত? দেখতে পাচ্ছ নাফিজ? ওয়ের উত্তর কিভাবে লিখতে হবে? জি স্যার। 20,000-এর 10%-এর কারণে 20,000 গুণ 10 ভাগ 100 আছে, এটা হলো 12 মাসের। সেখান থেকে 6 মাসেরটা নির্ণয় করবা। 6 মাস নির্ণয় করলে কত হবে? ওটাকে 12 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 1,000 টাকা। দিয়ে শিশুদের ঋণের সুদ হয়ে যাচ্ছে 1,000। 6 মাসের নির্ণয় করলে 1,000 হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন লাভ ক্ষতি বন্টন হিসাব। এখানে ক্রেডিট দিকে প্রতিষ্ঠানের আয়গুলো আসে। প্রতিষ্ঠানের আয় মানে নিট লাভ বলা ছিল 1,20,000, এটাই প্রতিষ্ঠানের আয়। ক্রেডিটে 1,20,000 লেখা আছে। মূলধনের সুদ 10% হারে সবুজের হয়ে যাচ্ছে 10,000, কারণ সবুজের 80,000 টাকার 10% 8,000 হয়, আর পরে অতিরিক্ত মূলধন নিয়ে আসা হয়েছে তার উপরে 6 মাসের 2,000 হয়, দিয়ে টোটাল হয়ে যাচ্ছে 10,000। শিশিরের 8,000, শাকিলের 8,000, এইভাবে। এটা ডেবিটে আসার কারণ যেহেতু এগুলো প্রদান করা হবে, এই জন্য ডেবিটে 26,000। মূলধনের হিসাব উপরে লেখা হচ্ছে, এর কারণ এরপর ক্রেডিট দিক থেকে ডেবিট দিক বাদ দিলে 1,20,000 যোগফল 1,20,000 থেকে 57,000। যেহেতু তারা সমান অংশীদার, এই জন্য 57,000-কে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকের নামে চলে আসতেছে 19,000 টাকা করে। 19,000 টাকা করে তারা লাভের অংশ পাবে, দিয়ে 57,000 হয়ে যাচ্ছে। যেহেতু সমান অংশীদার, এই জন্য 57,000-কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 19,000 টাকা করে। এরপরে কাজ অংশীদারগণের মূলধন হিসাব, যেখানে তোমার চিন্তা করতে হবে যে যেগুলো প্রতিষ্ঠান থেকে তারা পাবে সেগুলো ক্রেডিটে যাবে। শুরুতে তারা কত দিয়েছিল?
৮০,০০০ টাকা করে দিছে। এছাড়া পরে আবার আরো দিছে, যেগুলো পাবে সেগুলো সব যাবে ক্রেডিট দিকে। পার্টনাররা যেগুলো প্রতিষ্ঠান থেকে পাবে সেগুলো যাবে ক্রেডিট দিকে। মনে থাকবে বয়েজ? কোনগুলো ক্রেডিটে যাচ্ছে তাহলে? যেগুলো প্রতিষ্ঠান থেকে পাবে সেগুলো ক্রেডিটে যাচ্ছে। ক্রেডিটে গিয়ে সেগুলো লেখা হবে। এখানে যে সবুজ অতিরিক্ত 40,০০০ টাকা দিছে, এটা তার মূলধন হিসাবের ঘরে আসবে আরো 40,০০০ টাকা। মূলধন হিসাবের ঘরে ৮০,০০০ ছাড়া আরো 40,০০০ আসবে। 40,০০০ যখনই আসবে তখনই তার পাওনার পরিমাণ বেড়ে যাবে। আর যা যা পাবে পার্টনাররা সেগুলো সব যাবে মূলধন হিসাবে ক্রেডিট দিকে। পার্টনাররা পাওয়ার মধ্যে এখানে কি কি আছে? মূলধনের সুদ আছে, লাভের অংশ আছে। কোনগুলো কিভাবে যাবে? মূলধন হিসাবের ব্যাপারটা কি বলো একটু শুনি। স্যার এটা বুঝতে পারিনি স্যার। যা যা পাবে প্রতিষ্ঠান থেকে সেগুলো যাবে মূলধন হিসাবে। প্রতিষ্ঠান থেকে পাবে কি কি? স্যার সুদ পাবে স্যার, লাভ। যেগুলো পাবে সেগুলো সব যা লিখবা কোথায়? স্যার মূলধন হিসাব। মূলধন হিসাবে লিখবা। এখানে পাওয়ার মধ্যে কি কি আছে মনে হচ্ছে তোমার? যা শুনলা তখন, তাতে পাওয়ার পাওয়ার মধ্যে কি কি আছে? স্যার 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 ঋণের সুদ আছে স্যার। স্যার স্যার মূল ঋণের স্যার ঋণের সুদ স্যার। হুম, ঋণের সুদ। জি স্যার। আর কি? উম, স্যার ভালো করে হুম, ভালো। স্যার ভালো কনসেপ্ট এখনো ইয়ে হয়নি স্যার, বলতে পারবো না। আচ্ছা, তো ভালো কনসেপ্ট করে ফেলো, তাই না? পরীক্ষা হবে, পরীক্ষা ছাড়া তো আর এলাও হবে না, তাই না? জি স্যার। আর বোর্ডের পরীক্ষা আসতে তো অনেক দেরি আছে আমাদের। তোমরাও যেরকম পরীক্ষা ছাড়া পড়া হওয়ার তার সম্ভাবনা খুব কম, জি নাকি? স্যার। জি স্যার। এখানে মূলত তারা যা যা দিছে প্রতিষ্ঠানে, যা যা দিছে সব যাবে, বা যা যা প্রতিষ্ঠান থেকে পাবে সব যাবে ক্রেডিটে। শিশুদের ঘরে বেতন যাবে, অন্য কারো ঘরে বেতন লেখা যাবে না। ক্লিয়ার? জি স্যার। শুধু বেতন পাবে শিশির, শিশিরের ঘরে যাবে। আর ব্যালেন্স বিডি জানুয়ারি 1 তারিখ দিয়ে লিখতে হবে প্রথমে। টাকার পরিমাণ যা হয়, টাকা পরিমাণ যা হয় এটা লেখার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ এখন? হ্যালো? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। টাকার পরিমাণ যা হয় এখানে দেখা যাচ্ছে যে, এখানে দেখো সবুজের ঘরে আরো 40,০০০ আসবে, কারণ সবুজ মূলধন দিয়েছে আরো 40,০০০।
তাহলে সবুজ যে মূলধন দিল এটা 40,000 আসতেছে, আরো দিয়ে তার ব্যালেন্স হয়ে যাবে, তাহলে 40,000 আরো বেড়ে যাবে, দিয়ে তার ব্যালেন্স হয়ে যাবে 1,49,000। ক্রেডিট দিকে একটা সবুজের ঘরে একটা শূন্য বেশি আছে, এটা হবে না। এখানে দেখো 80,000 80,000 করে পাচ্ছে, মূলধন দেওয়ার কারণে এই টাকাগুলো পাবে। স্যার বলো। স্যার এখানে অতিরিক্ত মূলধনের সুদগুলো আসে না স্যার? হ্যাঁ, অতিরিক্ত মূলধনের সুদ এসছে, এই জন্যই সবুজের ঘরে 10,000 আছে। সবুজের ঘরে 10,000 দেখতে পাচ্ছ? জি স্যার। এটা তার অতিরিক্ত মূলধন সহ হয়েছে। আর আবন্টনে তার কত ছিল? আবন্টনেও দেখো সবুজের কত আছে। আবন্টনে সবুজের 10,000 আছে না? জি স্যার। এই 10,000ই ওখানে যাচ্ছে। এখানে যা যা আছে ডেবিটে, ওখানে তা চলে যাবে ক্রেডিটে। এখানে মূলধনের সুদ ডেবিটে আছে 10,000 80,000 8,000, ওটা চলে যাচ্ছে ক্রেডিটে। শিশিরের ঘরে যাবে বেতন, শিশির যেহেতু বেতন পাবে 36,000, ঋণের সুদ চলে যাবে ক্রেডিটের ঘরে 1,000, লাভের অংশ চলে যাচ্ছে 19,000। তো তোমাদের কোশ্চেন বলো, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বলো। স্যার স্যার এই অধ্যায়ে কয় নিয়মের অঙ্ক আছে স্যার? এই অধ্যায়ে নিয়মটা ধরো এক এক মনীষী এক এক ভাবে ভাগ করে, তবে একটাকে ধরতে পারো সাধারণ নিয়ম, একটাকে ধরতে পারো নিশ্চয়তার নিয়ম, আর একটাকে ধরতে পারো সমন্বয়ের নিয়ম, যেখানে একবার হিসাবের পর কিছু কিছু ডাটা বাদ পড়ে গেছে, তখন পুনরায় হিসাব তৈরি করা লাগে। এই সব নিয়ম আবার দুই ভাগে বিভক্ত আছে, একটা স্থির মূলধন পদ্ধতি আর একটা পরিবর্তনশীল মূলধন। এখন বলো, তোমাদের এই চ্যাপ্টার থেকে কার কি যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলো, যা যা আছে। স্যার স্থির পদ্ধতি আর পরিবর্তনশীল পদ্ধতির মধ্যে কি চেঞ্জ আছে? স্থির পদ্ধতি তোমার মূলত স্থির পদ্ধতির সময় তোমার হিসাব হবে, চলতি হিসাব তৈরি হবে, বুঝছো? স্থির পদ্ধতির ক্ষেত্রে হবে চলতি হিসাব, আর পরিবর্তনশীল পদ্ধতির ক্ষেত্রে হবে মূলধন হিসাব। তখন চলতি হিসাবে প্রারম্ভিক মূলধন ছাড়া বাকি সব ডাটাগুলো চলতি হিসাবে লেখা হবে। এখানে যে মূলধনের সুদ, লাভের অংশ, বেতন, ঋণের সুদ যা যা আছে সব চলে যাবে কোন হিসাবে? চলতি হিসাবে। চলতি হিসাবে চলে যাবে। আর মূলধন হিসাব বললে, যদি শুধু মূলধন হিসাব বলে তাহলে মূলধন হিসাবে আসবে। ঠিক আছে? স্যার এখন এরপরে আর কি প্রশ্ন আছে কার, বলো থাকলে। বয়েজ। স্যার হুম। স্যার লাভের অংশটা কি স্যার নিট মুনাফা থেকে স্যার বাদ দিয়ে এখানে যে 57,000 হয়েছে, মানে এই পাশ থেকে ওই পাশ বাদ দিয়ে? হ্যাঁ, এটাকে বলে জি স্যার। বন্টনযোগ্য লাভ। ও, জি স্যার। ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হবে এটাকে বলে বন্টনযোগ্য লাভ। এই বন্টনযোগ্য লাভ তোমার অংশীদার, যে তোমার যদি হয়, মনে করো হ্যাঁ, দেখা গেল যে আরো মনে করো
নিশ্চয়তার কথা শুনেছো তুমি? স্যার? নিশ্চয়তার কথা শুনেছো? না স্যার। নিশ্চয়তার ঘটনা কি? স্যার বুঝতে পারিনি স্যার, স্যার আপনি বলেন। এখানে নিশ্চয়তার একটা ব্যাপার আছে। এই নিশ্চয়তার ব্যাপার সম্পর্কে তুমি জানো? না স্যার। জানো না? না স্যার। নিশ্চয়তার ক্ষেত্রে একজন অংশীদার অন্য অংশীদারদের বলে যে তার লাভের অংশ একটা নির্দিষ্ট টাকার কম হবে না। ওই ক্ষেত্রে যদি লাভের অংশ কম পেয়ে যায়, তাহলে যে নিশ্চয়তা দেয় সে তাকে পূরণ করে দিবে। স্যার কাউকে এক্ষেত্রে যদি কোম্পানি স্যার, হুম, স্যার এক্ষেত্রে যদি স্যার কোম্পানির লস হয় তাও কি স্যার মানে পূরণ করে হ্যাঁ, দিবে? হ্যাঁ, তাও পূরণ করে দিতে হবে। যদি কম পড়ে তাও পূরণ করে দিতে হবে। যতই কম হোক। আর যদি দেখা যায় যে একাধিক অংশীদার আছে, মনে করো একাধিক অংশীদার নিশ্চয়তা দিচ্ছে, সেই ক্ষেত্রে লাভের অংশ কি হবে? একাধিক অংশীদার তাদের যে অনুপাত থাকবে সেই অনুপাত অনুযায়ী পূরণ করে দিবে, যদি একাধিক অংশীদার থাকে। মনে করো তানভীর আর তুমি, তোমরা দুইজন মিলে, তানভীর আর তুমি মিলে তখন দিবা। ক্লিয়ার? জি মূলধন স্যার হিসাব, ক্লিয়ার। মূলধন হিসাবটা আরেকবার দেখো। মূলধন হিসাবটা কেমন হচ্ছে? মূলধন হিসাব দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে প্রথমে সবুজ দিছিল ৮০,০০০ করে, তিনজনের ঘরে ৮০,০০০ আসলো। পরে আবার ৪০,০০০ পয়লা জুলাই দিছে সবুজের জন্য, সবুজের ঘরে ৪০,০০০, কারণ সে পাবে। তারপরে তোমার মূলধনের সুদ যে পাবে তার ঘরে হবে। মূলধনের সুদ হচ্ছে 10,০০০, আর লাভের অংশ পাচ্ছে 19,০০০, দিয়ে তার টোটাল পাওনার পরিমাণ হয়ে যাচ্ছে সবুজের 1,49,০০০। এই 1,49,০০০ই হয়ে গেছে তার ব্যালেন্স শিটে। শিশির দেখো অতিরিক্ত মূলধন দেয়নি, এই জন্য শিশিরের ঘরে শুধু ৮০,০০০ আছে। শিশির মূলধনের সুদ পাচ্ছে 8,০০০, লাভের অংশ পাচ্ছে 19,০০০, বেতন পাচ্ছে 36,০০০, ঋণের সুদ পাচ্ছে 1,০০০। তার টোটাল পাওনা হয়ে যাচ্ছে 1,44,০০০। শাকিলের ক্ষেত্রে মূলধন দিয়েছে ৮০,০০০, মূলধনের সুদ পাচ্ছে 8,০০০, লাভের অংশ পাচ্ছে 19,০০০, টোটাল হয়ে যাচ্ছে 97,০০০। তার টোটাল পাওনার পরিমাণ হয়ে যাচ্ছে 97,০০০। জি তার স্যার এবার বুঝতে পারছি ক্লিয়ার। মূলধনের সুদ তোমাকে যদি বলে যে মূলধন হিসাব সবসময় তৈরি করতে না বলে যদি বলে সবুজের পাওনার পরিমাণ নির্ণয় করো, তখনও কিন্তু মূলধন হিসাব তৈরি করা লাগবে। যদি কোনো জায়গায় বলে যে সবুজের পাওনার পরিমাণ নির্ণয় করো, তখনও তুমি মূলধন হিসাব তৈরি করবা। তার কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নাফিজ, হ্যালো নাফিজ, শুনতে পাচ্ছ? নাফিজ শুনতে পাচ্ছ? স্যার নাফিজ, নাফিজ, নাফিজ নূর, শুনতে পাচ্ছ?
আর কার কি কোশ্চেন আছে বলো। স্যার যদি এটা পরিবর্তনশীল পদ্ধতিতে করা, এখন যেটা দেখতেছো, যদি স্থায়ী পদ্ধতিতে করো তাহলে এই ঘরে, এই মূলধন হিসাবে ঘরে শুধু তাদের প্রারম্ভিক মূলধনগুলো আসবে 80,000, আর অতিরিক্ত মূলধন 40,000 আসবে, আর বাকি সব ডাটা চলে যাবে চলতি হিসাবের ঘরে। যদি স্থায়ী মূলধন পদ্ধতিতে করো তাহলে মূলধন ছাড়া বাকি সব ডাটাগুলো চলে যাবে চলতি হিসাবের ঘরে। এখন যেটা দেখতেছো এটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে সমাধান করা। যদি তুমি স্থায়ী মূলধন পদ্ধতিতে করো তাহলে এই মূলধন হিসাবে আসবে শুধু তাদের প্রারম্ভিক মূলধনগুলো। প্রারম্ভিক মূলধন 80,000, 80,000, 80,000, আর এদিকে 40,000। আর চলতি হিসাবে তখন মূলধনের সুদ, লাভের অংশ, বেতন, ঋণের সুদ এগুলো চলে যাবে। স্যার চলতি হিসাবের ঘরটা কেমন স্যার? চলতি হিসাবের ঘর একই রকম। এখানে যা দেখতে পাচ্ছ একই রকম ঘর, শুধু চলতি হিসাবের ভিতর মূলধন লেখা যাবে না। চলতি হিসাবের ভিতরে মূলধন লেখা যাবে না। নাফিজ নূর, শুনতে পাচ্ছ নাফিজ নূর? স্যার তুমি একটু বলো, যদি এখানে শাকিলের চলতি হিসাব চাই তখন তার ভিতরে কি কি লিখবা? যখন শাকিলের চলতি হিসাব চাইবে মনে করো বললো মূলধন হিসাব না বলে শাকিলের চলতি হিসাব চাওয়া হলো, তখন এর ভিতরে কি কি লিখবা বলতে পারবা? নাফিজ, শুনতে পাচ্ছ? চলতি হিসাব চাইলে, শিশিরের চলতি হিসাব মনে করো চাইলো, তখন এর ভিতরে কি কি লিখতে পারবা? শিশিরের, মনে করো বললো শিশিরের চলতি হিসাব প্রস্তুত করো, তখন এর ভিতরে কি কি লিখবা? নাফিজ আসছো তুমি? শিশিরের চলতি হিসাব চাইলে তার ভিতরে শিশিরের যে 80,000 টাকা মূলধন প্রদান করেছে, এই 80,000 ছাড়া বাকি সবকিছু লিখতে হবে। শিশিরের চলতি হিসাবে মূলধনের সুদ হবে 8,000, লাভের অংশ 19,000, বেতন 36,000 ক্রেডিটে, ঋণের সুদ 1,000 ক্রেডিটে। লিখে শিশিরের তখন চলতি হিসাবে ব্যালেন্স হয়ে যাবে 1,44,000 থেকে 80,000 কম, এই ব্যালেন্স হয়ে যাবে তার। চলতি হিসাবে মূলধন ছাড়া বাকি সব টাকাগুলো লিখতে হবে। মূলধন ছাড়া বাকি সব টাকা যেটা আছে সেটা লিখতে হবে।
আর কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? বয়েজ, না স্যার। তাহলে তোমরা প্রিপারেশন চালাতে থাকো। স্যার আগে পরীক্ষার নিয়মটা কিভাবে হবে বলছেন? ওয়েবসাইটে সবকিছু দেওয়া হবে। ফাইনালি এখন পর্যন্ত যে আলাপ আলোচনা, তাতে কুইজ হবে। কুইজ মানে সেখানে এক কথায় উত্তর, যেখানে এমসিকিউ এর মতো উত্তর দেওয়া থাকবে না, এবং এমসিকিউ হবে সেখানে সেট হবে। আগে যেমন সেট ছিল না, তাই না? এখন সেট হবে।